প্রণয়ের অন্তিমক্ষণ লেখিকা অনন্যা পর্ব ৩২। সময় সকাল ১০টা। মেঘ সরে গিয়ে রোদ উঠেছে আবার। দেখে বোঝার উপায় নেই যে ভোরে মুষলধারে বৃষ্টি পড়েছে। কুহু আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল। আহানা প্রবেশ করল তখন। গুড মর্নিং তিলোত্তমা। কুহু ঘুম ঘুম স্বরে বলল, গুড মর্নিং। আহানাব কফির মগটা পাশে রেখে বলল, ঘুম কেমন হলো? বিন্দাস। আহানাব হেসে ওর চুল এলোমেলো করে বলল, তাই? কুহু মাথা ঝাঁকায়। পরনে আহনাফের ঢিলেঢালা শার্ট। শাড়ি পরে ঘুমাতে অসুবিধা বিধায় এই কাজ। আহনাফ মুগ্ধ নয়নে দেখে তা। যদিও সকাল থেকে বহুবার দেখেছে, তাও তৃষ্ণা মিটছে না তার। কুহু হঠাৎ বলে উঠল, জানেন আজকে অনেক অদ্ভুত স্বপ্ন দেখেছি। আহনাফের হঠাৎ মাথায় এলো কুহুর সকালের হাসি আর কান্নার কথা। সে বলে উঠল, কি দেখলে? কুহু লাজুক হেসে বলে উঠল, না বলবো না। আহনাফ কপাল কুঁচকায়, কেন? লজ্জা লাগে। আহানাপু গা ঘেঁষে বসলো এবার। এরপর বলল, এমন কি দেখলে যে লজ্জা লাগছে? হুম হুম। কুহু বলে উঠল, বলা যাবে না, আপনি মজা নিবেন। আহানাপ কুহুর কানের লতিতে কামড় বসিয়ে দিল। কুহু কেঁপে উঠল, বলবে নাকি অন্য উপায় অবলম্বন করব? কুহু বলে উঠল, বলছি বলছি। আহানাফ হাসলো। কুহু মিনমিন করে বলে, দেখলাম যে একটা ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে গেছেন আপনি আমাকে। আপনি না, ওই যে একটা গান আছে না, শুধু তোমারই জন্য, ওই গানটা গাইছেন আর আমি মনোযোগ দিয়ে শুনছি। আহানাফ মিটিমিটি হেসে বলে, তাই? কুহুর মুখটা মলিন হয়ে গেল হঠাৎ। আহানাফ কপাল কুঁচকায় তা দেখে। কি হলো? এরপর হঠাৎ আপনার উপর কে বা কারা আক্রমণ করে। লোকগুলো আপনাকে আমার থেকে অনেক দূরে নিয়ে চলে গেল। আমি কেঁদে কেটে একাকার করে ফেলেছি। মনে হচ্ছিল মনে হচ্ছিল আমাদের প্রণয়ের অন্তিমক্ষণ ছিল সেটা। তারপর তারপর হঠাৎ এক বাচ্চা ছেলে আমার কাছে আসে। সে আমাকে জড়িয়ে ধরল। হঠাৎ ছেলেটা বড় হয়ে গেল আর তার মাঝে আপনার চেহারা ফুটে উঠল। আমি খুশি হয়ে জড়িয়ে ধরলাম। আহানা ভাবুক হলো একটু। এরপর বলে উঠল, তার মানে আমাদের ছেলে হবে? আমি তো মা হতে পারবো না। আহনাফ হাসলো, বলল, আল্লাহ ভরসা। সে যাই হোক, এসব স্বপ্ন স্বপ্নই হয়, বাদ দাও। কুহু বলে উঠল, ভোরের স্বপ্ন সত্যি হয়? আমি নামাজ পড়ে ঘুমিয়েছিলাম, বুঝতে পারছি না কিছু। আহনাব কুহুকে বুকের মাঝে নিয়ে বলল, কিচ্ছু হবে না, আল্লাহ ব্যতীত কেউ আমাদের আলাদা করতে পারবে না। কুহু কিছু বলে না। হঠাৎ আহনাফের ফোনটা শব্দ করে বেজে উঠল। আহনাব কুহুকে জড়িয়ে ধরেই অপর হাতে ফোনটা নেয়। নাতাশা কল করেছে। হ্যালো, বল। নাতাশা কর্কশ স্বরে বলল, আয়নকে কি করেছিস তুই? আহনাব কপাল কুঁচকায়। আশ্চর্য তো, আমি ছেলেদের প্রতি ইন্টারেস্টেড নাকি? কুহু ভোরকে উঠতে নিলে আহনাব বুকে চেপে ধরে তাকে। নাতাশা বলে উঠল, আমার আয়ান কোথায়? আমি কি জানি, তুই আমাকে জিজ্ঞেস করছিস কেন? বাল, ওই নিখোঁজ, তুই ছাড়া আর কে করবে এই কাজ? আহনাব চমকে ওঠে, নিখোঁজ? আমি ওকে মেরে কি করব আর? তিলোত্তমা তো আমার হয়েই গেছে। দেখ গিয়ে কোন চিপাই দেবদাস হয়ে বসে আছে। আহনাব, আই এম সিরিয়াস। আমি জানলে কি বলতাম না? নাতাশা ফুপিয়ে কেঁদে ওঠে, আয়নকে এনে দে। আরে আচ্ছা কুল, আমি দেখছি। কল কাটলো আহনাব। কুহু বলল, আয়ন ভাইয়ের কি হয়েছে? কি জানি নিখোঁজ বলে। কুহু চমকে ওঠে, কি? আহনাব সবেমাত্র একজনকে কল করতে নিয়েছিল, তখন নাতাশা আবার কল করে। সে রিসিভ করলো। বল। পেয়েছি পেয়েছি, ড্রেনে পড়েছিল। আহনাব হতভম্ব হয়ে বলল, অ্যাঁ, ওখানে কি করছিল? শোকে শোকাহিত হয়ে ড্রেনে ঝাঁপ দিয়ে মরতে চেয়েছিল নাকি? ধুর, আমি পরে কল করছি। নাতাশা কল কেটে দেয়। কুহু জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আহনাব কিছুক্ষণ চুপ রইল। এরপরেই ঘর কাঁপিয়ে হেসে উঠল। কুহু এর আগে তাকে এভাবে হাসতে দেখেনি। আহনাব হাসতে হাসতে বলে, মানে সিরিয়াসলি, ওই দিন তুমি পড়লে ডেনে আর আজ আয়ান, তোমরা ভাই বোন হিসেবে পারফেক্ট। কুহু বালিশ ছুঁড়ে মেরে বলল, চুপ করুন বাঙ্গির নাতি। আহনাব বলে উঠল, করবো না ডেনের নাতি। আহনাবের মুখে এই কথা শুনে কুহু বলে উঠল, বাঙ্গির নাতি কোথাকার, ড্রেনের নাতিন কোথাকার। চুপ। আহানাব ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকবে বুঝালো, তবে তার ঠোঁটের হাসি সরছে না। কুহু আহনাবের দিকে তাই আরেকটা বালিশ ছুঁড়ে মারল। আহনাব বালিশটা ধরে হো হো করে হাসতে লাগলো। কুহু রেগে ওয়াশরুমে চলে গেল। আহনাফের ফোনটা বেজে উঠল শব্দ করে। আহনাব ফোনটা হাতে নিতেই দেখলো রাফির কল। রিসিভ করলো সে। ভাই, রাতে আজকে গোডাউনে আসেন, দুর্দান্ত খবর পেয়েছি। আসল কালপ্রিট মনে হয় এবার সামনে আসবে। আহনাব কপাল কুঁচকায়। সে বলল, গুছিয়ে বল। আহা, আপনি আসেনি না। আহানা ভাবনায় পড়ে যায়। রাফি কল কেটে দেয়। আহানা ফোঁস করে শ্বাস ছাড়ল। তুমি কি সত্যি রোদেলাকে বিয়ে করবে?
বাবার কথা শুনে রাহুল গম্ভীর স্বরে বলল, কেন সমস্যা? সাজ্জাদ শাহরিয়ার থমথমে স্বরে বলল, রোদ কি কোনো দোষ করেছে? আমার ভাইয়ের মেয়েও রাহুল, ওকে অন্তত। রাহুল শব্দ করে হাসল, এরপর বলল, আই লাভ হার ড্যাড। সে তো কত মেয়ে, আজ অবধি এই কথা আমি তোমাকে বলেছি কোনো দিন? কোনো মেয়েকে নিয়ে ভালোবাসার কথা বলেছি? সাজ্জাদ শাহরিয়ার ভাবুক হলেন, সত্যিই তো, এর আগে তো এসব বলেনি কখনো। ছেলেটা কি সত্যি রোদেলাকে ভালোবাসে? এটাও সম্ভব? ব্যাপারটা সাজ্জাদ শাহরিয়ারের কাছে বড্ড অদ্ভুত ঠেকলো। শেয়াল তো মুরগি শিকার করে খায়, বিয়ে করার কথাও মাথায় আনে। তার ভাবনার মাঝেই রাহুল বলল, আমাকে নিয়ে যত কম ভাববে তোমার জন্য ততই ভালো। বয়স হচ্ছে তো, ছেলের পথের কাটা হওয়ার চেষ্টা করো না। তুমি জানোই আমি কেমন। রাহুলের কথাটা সাজ্জাদ শিয়ারের বেশ ভালোই বুঝলেন। তিনি এক ভ্রু উঁচু করে বললেন, তুমি আমাকে মেরে? সতর্ক করলাম জাস্ট, বিয়ে ভাঙার চেষ্টাও করো না। রোদকে পেতে আমি সব করতে পারবো। সব মানে সব। রাহুল বাবার দিকে তীক্ষ্ণ নয়নে তাকিয়ে বলল কথাটা। সাজ্জাদ শাহরিয়ার বললেন, রোদেলা তোমার সম্পর্কে সবটা জানে? জানলে তো তোমার মতো ছেলেকে ভালোবাসার কথা না। রাহুল হাসলো কেমন করে জানো? আপনার সম্পর্কে সবটা জানে আপনার স্ত্রী মিস্টার সাজ্জাদ শাহরিয়ার। রাহুল! সাজ্জাদ শাহরিয়ার কটমট করে বললেন। রাহুল বলল, আপনি যে কত বড় সাধু তা আমার জানা আছে। ভাইয়ের মেয়ের জন্য এত দরদ উতলে পড়ছে যে, ভাইয়ের যে কতটা ভালোবাসেন তাও আমার জানা আছে। তাই আমার সাথে লাগতে আসবেন না। সাজ্জাদ শাহরিয়ার চুপসে গেলেন। রাহুল উঠে দাঁড়ালো। বিয়ে ভাঙার চেষ্টাও করবেন না, ধ্বংস করে ফেলবো। আই রিপিট, ধ্বংস করে ফেলবো। রাহুল কথাগুলো বলে হনহন করে চলে গেল রুম থেকে। সাজ্জাদ শাহরিয়ার দাঁত কটমট করে দেখে গেলেন তা। রাহুল নিজের রুমের দিকে গিয়েও ফিরে এলো। রোদকে দেখতে ইচ্ছা করছে তার। গতকাল কি একটা পার্সেল নিয়ে যে রুমে গেল আর রুম থেকে বের হয়নি। রাহুল রোদেলা দরজা খুলতে গিয়ে বুঝলো দরজা ভেতর থেকে বন্ধ। অবাক হলো সে, ভেতর থেকে তো দরজা বন্ধ করে না সে। তাহলে আজ কি হলো? রাহুল অস্থির হয়ে উঠল খারাপ চিন্তায়। আহানাপের বিয়ের কথা শুনে উল্টাপাল্টা কিছু তো আবার। রাহুল দরজা ধাক্কাতে লাগলো, রোদেলা খুলছে না। রাহুল দরজা ভাঙার সিদ্ধান্ত নিল। দরজা ধাক্কানোর শব্দে সবাই এসে হাজির হলো এখানে। অখিল শাহরিয়ার অফিসে গিয়েছেন। জেরিন বেগম আর আনিসা বেগম হকচকিত হলেন। কি হয়েছে বাবা? জেরিন বেগম অস্থির কণ্ঠে শুধায়। রাহুল কিছু বলে না। রাহুল বোধহয় একটু জন্য নিজেকে সিআইডির দয়া মনে করেছিল। দরজায় জোরে লাথি মেরে বসে। দরজা তো খুললই না, উল্টো তার পায়ে আঘাত পেল। দমে থাকলেন না সে। পরপর কতগুলো ধাক্কার পর দরজা খুলে গেল। আনিশা বেগম কিছু বললেন না। ছেলের পাগলামি দেখছেন তিনি। মনটা বলে উঠল, রোদই পারবে তাকে ঠিক পথে আনতে। দেশের বাইরে থাকাকালীন প্রায়ই রাহুল রাতে বাড়ি যেত আর ফিরে আসতো মাতাল অবস্থায়। অনেক সময় কিছু মেয়েকেও সাথে দেখতেন তিনি। আনিসা বেগম যদি জানতেন তার ছেলের চেয়েও নিকৃষ্ট, তাহলে বোধহয় রোদেলার সাথে বিয়ে দিতে অমত প্রকাশ করতেন। আফসোস, ছেলের সব সম্পর্কে সবটা তিনি জেনে উঠতে পারেননি। এদিকে রাহুল হুড়মুড়িয়ে প্রবেশ করে রোদেলার কক্ষে। মেয়েটা একটা কোলবালিশ জড়িয়ে ধরে দিব্যি ঘুমাচ্ছে। ঘুমে এতটাই মগ্ন যে এত চেঁচামেচিও শোনেনি। এত ঘুম পাগলও কেউ হয়। রাহুল স্বস্তির শ্বাস ছাড়ল ওকে ঠিক দেখে। জেরিন বেগম বললেন, কুম্ভকর্ণ একটা, এত ডাকাডা কথা বলো না ছোট মা, উঠে যাবে তো। রাহুলের কথা শুনে থেমে গেলেন জেরিন বেগম। আনিসা বেগম মিটিমিটি হাসলেন। জেরিন বেগমকে সাথে নিয়ে বেরিয়ে গেলেন কক্ষ থেকে। রাহুল রোদেলার জন্য অনেকটা পাগল। অনেক সুখী হবে রাহুলের সাথে আমার মেয়েটা, তাই না আপা? আনিসা বেগম মুচকি হেসে বললেন, ওদের দেখলেই মনে হয় মেড ফর ইচ আদার। অনেক সুখী হবে ওরা। জেরিন বেগম হাসলেন। দুজনে কথা বলতে বলতে চলে গেলেন। রাহুল রোদেলার শিউরে বসে মাথায় আদরে হাত বুলিয়ে দেয়। মেয়েটা এত সুন্দর কেন? আহানাপের রুচিই খারাপ। এত সুন্দর মেয়ে রেখে কিনা কুহুর মতো একটা শ্যামলা মেয়েকে পছন্দ করলো। কুহুর মতো মেয়েকে শুধু ভোগ করা যায়, ভালোবাসা যায় না। রোদেলা কত কিউট। রাহুলের নজর যায় রোদেলার গোলাপি ওষ্ঠ জোড়ায়। পরক্ষণে নিজেকে সামলে নেয়। রোদ একবার এর জন্য তাকে থাপ্পড় মেরেছিল। হ্যাঁ, কিছুদিন পরে রোদের এই ওষ্ঠ কেন, পুরো শরীরের অধিকার তার থাকবে। মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে সে চলে গেল। রাফি কটমট করে সবটা দেখছে। রাগে পায়ের জুতো খুলে স্কিনেই মেরে বসলো। আল্লাহ গো, ধৈর্য শক্তি বাড়িয়ে দাও আমার, এসব আর সহ্য করতে পারছি না আমি। সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়ছে। আকাশে অল্প স্বল্প মেঘে ভেসে বেড়াচ্ছে। পাখিরা ডানা ঝাপটে নিরে ফিরে যাচ্ছে। আকাশের বুকে এ যেন এক অদ্ভুত শিল্পাকার্য হয়ে ফুটে উঠছে। রাইফা সেদিকে আপন মনে তাকিয়ে রয়েছে। পাশে আদিত বসা।
আয়ানদের বাড়ির পাশে পার্কটাতে এসেছে তারা। ছেলেটার ঠোঁট থেকে আজ হাসি সরছেই না। সে বাদামের খোসা ছাড়িয়ে খাচ্ছে, আবার রাইফাকেও দিচ্ছে। রাইফাকে অন্যমনস্ক দেখে বলল, কি ভাবছো রাইফেল? হুম, কি ভাবছো এত? রাইফা স্বল্প হেসে বলল, কিছু না। আবার নীরবতা চলল কিয়ৎক্ষণ। রাইফা নীরবতা ভাঙল। আচ্ছা আদিত, তোমার পরিবারে যদি আমাকে পছন্দ না হয়? আদিত কথাটা শুনে খ্যাঁক খ্যাঁক করে হাসে। রাইফা কপাল কুঁচকায়। আদিত বলল, আমার পরিবার তো আমাকেই পছন্দ করে না, তোমাকে করব কেমনে? তবে চিন্তা করো না, বকাটকা দিলেও মারবে না, ভালো আছে এমনে। রাইফা হতভম্ব হলো কথাটা শুনে। কিছুক্ষণ চুপ থেকে বলল, কেউই মানবে না এটা, না তোমার পরিবার আর না আমার। পরিবারের ব্যাপার তুমি আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু আমার পাশে থেকো, আমি সবটা সামলে নিব। ওকে? রাইফা কিছু বলল না। উদাস নয়নে আবার আকাশের পানে তাকায়। ভেতরের অশান্তি কমছে না কিছুতেই। সামনে বিরাট ঝামেলা হবে বলে মনে হচ্ছে তার। আদিত বুঝলো সবটা। সে রাইফার হাতের উপর হাত রেখে বলল, এসব নিয়ে টেনশন করো না, আমি আছি তো। আদিতের এই আমি আছি তো কথাটাই কিছু একটা ছিল। রাইফার মনের অশান্তিটা কমে গেল এটা শুনে। মনটা হালকা হলো তার। মুচকি হাসলো আদিতের পানে তাকিয়ে। আদিত বলে উঠল, উফ, এমনভাবে হেসো না মেয়ে, কিছু করে ফেলতে ইচ্ছা করে। রাইফা হো হো করে হেসে ফেলল এটা শুনে। আদিত মুগ্ধ নয়নে দেখে তার প্রেয়সীর হাসি। মাগরিবের নামাজ পড়ে কুহু বিছানাতে বসলো। কিছুতেই স্বপ্নের ব্যাপারটা সে ভুলতে পারছে না। মন বলছে খারাপ কিছু হবে। তাহাজ্জুদের নামাজ পড়বে বলে ঠিক করলো আল্লাহর কাছে সাহায্য চাইবে। তখন আহনাফ হাজির হলো কফির মগ হাতে। একটা কুহুর দিকে বাড়িয়ে দিয়ে আরেকটা পাশে টেবিলে রাখলো। কুহু মলিন হাসলো। আহনাফ কপাল কুঁচকে বলল, মন খারাপ? কুহু দুই দিকে মাথা নাড়ায়, অর্থাৎ না। আহনাফ বলল, তাহলে কিছু না। আহনাফ কুহুর পাশে বসলো। কিছু তো হয়েছে, বলো না কি হয়েছে। কুহু ওসব কথা না বলে বলল, আপনি জানতেন সাখাওয়াত আলম আমার বাবা? আহনাফ মুচকি এসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, এমন কিছু কি বাকি আছে তোমার যা আমি জানি না? শুধু শরীরের তিলগুলো বাদে। শেষের কথাটা ওর দিকে ঝুঁকে একটু ফিসফিস করে বলল। কুহু লজ্জা পেল না, সে শুধু বলল, ও। আহনাফ অসন্তুষ্ট হয়ে বলল, হোয়াট ওহো? লজ্জা পাওয়া উচিত ছিল তোমার। কুহু ভ্রুকুচকে বলল, কেন? এতে লজ্জা পাওয়ার কি আছে? আহনাফ ফোঁস করে শ্বাস ছেড়ে নিজের কফির মগ হাতে নিয়ে বলল, না, কি থাকবে, কফিটা ঠান্ডা হয়ে যাবে। কুহু ফু দিয়ে চুমুক দিল। তখন বেল বেজে উঠল। আহনাফ কপাল কুঁচকালো, বলল, আমি দেখছি। আহনাফ কক্ষ থেকে বেরিয়ে যায়। দরজা খোলার আগে ছোট্ট ছিদ্রতা দিয়ে একবার দেখে নিল কে এসেছে। দেখতেই তার মুখ বিকৃত হয়ে গেল। দু একটা গালিও দিল। বেলটা আবার বেজে উঠল। আহনাফ বহু কষ্টে মুখে হাসি আনলো। দরজা খুলল সে। আয়ন আরেকবার বেল বাজাতে যাচ্ছিল, কিন্তু আহনাফ দরজা খোলায় হাত ফিরিয়ে আনলো। আহনাফ উৎফুল্ল স্বরে বলে উঠল, আরে সম্বন্ধী সাহেব যে, আসুন বুকে আসুন। আয়ন কিছু বলার আগেই সে তাকে জড়িয়ে ধরে। পরক্ষণেই কিছু একটা মনে পড়তে তাকে ছেড়ে দেয়। আপনি নাকি ড্রেনে পড়ে গিয়েছিলেন? ভারী লজ্জা পেল ছেলেটা। তার চোখে মুখে লজ্জার আভা দেখা যাচ্ছে। আহনাফ আস্তে করে বলে উঠল, বেচারা ড্রেন। আয়ন চমকে বলল, হোয়াট? আরে না, না কিছু না। আরে ভেতরে আসুন সম্বন্ধী সাহেব। আয়নকে ভেতরে নিয়ে এসে আহনাফ কুহুকে ডাকতে লাগলো, কি গো, কোথায় তুমি? দেখো তোমার ভাই এসেছে। আহনাফ আয়নের মনে জ্বালা ধরাতেই বোধহয় এভাবে বলল। আয়ন হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। সে মোটেও কুহুর ভাই নয়। এদিকে কুহু বাহিরে এসে আয়নকে দেখতেই হতভম্ব হয়ে গেল। আয়ন তো আকাশ থেকে পড়ল। বসা থেকে দাঁড়িয়ে গেল ছেলেটা। কুহুর পরনে আহনাফের শার্ট আর প্যান্ট, গলায় একটা গামছা ঝুলানো। ভেতরটা কেঁপে উঠল আয়নের। কুহু বলে উঠল, আরে আয়ন ভাইয়া, কেমন আছেন? আহনাফ আয়নের কাজ চেপে ওকে আবার বসালো। আরে বসুন মিয়া। আহনাফ কুহুর দিকে এগিয়ে যায়। কুহুর সামনে আসা চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে একটু জোরেই বলল, তুমিও না শোনা, এসব পরে কেউ ভাইয়ের সামনে আসে? আমাকে লজ্জায় ফেলছো তুমি। যাও, সুন্দর একটা শাড়ি পরে এসো, নাকি আমি পরিয়ে দিব আবার। আবার আয়নের মাথায় চক্কর দিয়ে উঠল। ওরে আল্লাহ, ওরা কি তবে? না না, এমন কিছু না। এমন কিছু হলে কুহু উড়ে এসে থাপড়াতো তাকে। ওই সত্যটা তো জানতো তাহলে। কুহু এদিকে নিজেও লজ্জায় পড়েছে খানিকটা। ভুল করে এসব পরেই চলে এসেছে। শাড়ি পরতে অনেক ঝামেলা, তাই আহনাফের জামা কাপড়ই পরে। সে ছুটে রুমে চলে গেল। আহনাফ ঠোঁট কামড়ে হাসে। এরপর আয়নের পাশে বসে বলল, তো কেমন আছেন সম্বন্ধী সাহেব? আয়ন বলেই ডাকুন। ওটা কেমন যেন শোনায়। আহনাফ বলে উঠল, ও মা, সে কি? একটা মাত্র শালা সম্বন্ধী আমার, অন্য কিছু বলে ডাকবো কেন?
আয়ান কিছু বলল না, রাগে লাল হয়ে যাচ্ছে ছেলেটা। আহনাফ খোঁচা মেরে বলল, বোনের জন্য মন কেমন করছিল বুঝি? আহা, আপনাদের ভাই বোনের বন্ধন দেখে চোখে পানি এসে যায়। আহনাফ একটু কান্নার অভিনয় করলো। আয়ান চেতে বলে উঠল, ফালতু বকা বন্ধ করুন, আপনি ইচ্ছে করে এসব বলছেন তাই না? কোন সব? আহনাফ অবুঝের ভান করলো। আয়নের আর সহ্য হচ্ছে না, সে ওর কলার চেপে ধরে বলল, আমার সুহাসিনীকে কেড়ে নিয়ে এখন নাটক করেছিস? লজ্জা করলো না অন্যের ভালোবাসা কেড়ে নিতে? আহনাফ বাঁকা হেসে বলল, না, একদমই লজ্জা করলো না, কারণ ওটা ওয়ান সাইড ছিল। আর তাছাড়া শুধু কেড়েই নেয়নি, আরও অনেক কিছু। আয়ন এবার কলার ছেড়ে হো হো করে হাসতে লাগলো। আরও অনেক কিছু করেছেন, মিথ্যা বলে জ্বালা ধরাতে চাইছেন মনে? মিথ্যা? হ্যাঁ মিথ্যা। সত্য হলে এখন আমাকে এখানে বসিয়ে রাখতেন না। কুহু খুশি হতো না আমাকে দেখে? আহনাফ অবুঝের মতো বলল, কেন বলুন তো? আয়ন কিছু বলে না। আহনাফের ঠোঁটের কোণে বেঁকে গেল। সে বলল, কিছু হলে বোধহয় এটা জেনে ফেলতাম যে কুহু ধর্ষিতা না। এটার জন্য? আহানের মাথায় বাজ পড়ল যেন একটা। সে চমকে তাকায় আহনাফের দিকে। আহনাফ এক পায়ের উপর আরেক পা তুলে, ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। আয়ন একটা শুকনো ঢোক গেলে, এত বছর ধরে লুকিয়ে রাখা সত্যটা কি এবার বাইরে চলে আসবে? নির্ঘাত জেল হবে তার জন্য। বুক ঢিপ ঢিপ করতে লাগলো তার। আহনাফ বলল, আরে আপনি ঘামছেন কেন? রিল্যাক্স সম্বন্ধী সাহেব। আয়ন কোনো মতে বলল, কে 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 বলেছে ও ধর্ষিতা না? আহা, আহনাফ শাহরিয়ারকে বড্ড হালকা ভেবে নিয়েছেন আপনি, তাই না? এসব জানা আমার বাম হাতের খেলা সম্বন্ধী সাহেব। আয়ন ঘেমে একাকার হয়ে গেল। তখন কুহু এসে হাজির হলো। মেয়েটা একটা সবুজ রঙের শাড়ি পরেছে, আবার বেল বেজে উঠল। কুহু বলল, আমি দেখছি। দরজা খুলল সে। ভরকে গেল সাথে সাথে। রোদেলা আর রাহুল বাদে প্রত্যেকটা মুখ তার অচেনা। রোদেলা জড়িয়ে ধরল তাকে। বেবি! কুহু হালকা হেসে ওর পিঠে হাত রাখলো। রাহুল এসব দেখে চোখ উল্টায়। ঢং যত সব। সে কর্কশ স্বরে বলল, ভেতরে যেতে দিবে না? কুহু সরে দাঁড়ালো। আহনাফ উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। এদের দেখে একটু অবাকই হয়েছে সে। জেরিন বেগম কুহুর থুতনি ধরে বলে উঠলেন, মাশাল্লাহ। তবে আনিশা বেগম খানিকটা অপছন্দের নজরে তাকালেন। আহনাফের পছন্দ তার ঠিক ভালো লাগলো না। তবুও মুখে হাসি রেখা কমালো না। জেরিন বেগম বললেন, আমি আহনাফের ছোট মা আর রোদেলার মা। কুহু ব্যাপারটা বুঝতেই পা ধরে সালাম করতে নিলে জেরিন বেগম থামিয়ে দিলেন। পেছনে গম্ভীরভাবে দাঁড়িয়ে আছেন অখিল শাহরিয়ার আর সাজ্জাদ শাহরিয়ার। কুহু মুখে সালাম দিল তাদের। সবাই ভেতরে আসলো। পেছনে আহান শাহরিয়ারকে দৌড়ে আসতে দেখা গেল। কুহু তাকেও সালাম দিল। আহান হাঁপাতে হাঁপাতে উত্তর দিলেন। আহানাফ বিরক্ত হলো এখানে সবাইকে দেখে। সে বলে উঠল, তোমরা কি করতে এসেছো এখানে? সবার মুখের হাসি উবে গেল এটা শুনে। রাহুল বলল, বিয়ের ডেট ফিক্সড করতে। তুই তো যাবি না, তাই আমাদেরই আসতে হলো। কেন, তোদের বাড়ি ঘর নেই যে আমার বাড়িতে নিজের বিয়ের ডেট ফিক্সড করতে এসেছিস? আহান শাহরিয়ার বললেন, তোমার আর রাহুলের একদিনে বিয়ে হবে। হোয়াট? ইয়েস। আহনাফ মোটেও তা পছন্দ করলো না। সবাই বসলো। আয়ন বেচারা এক কোণে চেপে রইল। ভেবেছিল আহনাফকে বলবে কুহুকে ডিভোর্স দিতে। এখন উল্টো বিয়ের ডেট ফিক্সড হচ্ছে এদের। তার সাথেই কেন এমন হয়? সে মুচকি এসে সালাম দিল তাও। কুহুর ভাই হিসেবে আহনাফ তাকে পরিচয় করিয়ে দিল। আয়ন ব্যথিত হলো, বুকটা ফেটে গেল তার। সাজ্জাদ শাহরিয়ার বললেন, ওদের ফ্যামিলির পজিশন কেমন? আহনাফ বলে উঠল, আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। সাজ্জাদ শাহরিয়ারের ইগোতে লাগলো কথাটা। আহান শাহরিয়ার চোখ দিয়ে শাসালেন ছেলেকে। আহনাফ তাকে ব্যঙ্গ করল। হতাশ হলেন তিনি। অখিল শাহরিয়ার বললেন, মুখের ভাষা ঠিক করো আহনাফ ভাইজানের সাথে। আপনারা তো জানেনই আমাকে, তাও কেন সম্মান আশা করেন আমার থেকে? বুঝি না আমি। অখিল শাহরিয়ার ফোঁস করে শ্বাস ছাড়লেন। কুহু চমকাই খানিকটা। বাড়ির লোকের সাথে এভাবে কথা বলে কেউ? জেরিন বেগম বললেন, আচ্ছা বাদ দাও এসব, বিয়ের তারিখ ঠিক করা হোক। কুহুর বাড়ির লোকও তো আছে, বড় ভাই বাবার দায়িত্ব পালন করবে। আয়নের বুকটা পুরো ফাটলো এবার। একটা গান মনে পড়ল তার হঠাৎ। বুকটা ফাইটা যায়, বুকটা ছিঁড়া যায়। আয়ন জোরপূর্বক হাসে। আনিশা বেগম কুহুর উদ্দেশ্যে খানিকটা কর্কশ স্বরে বললেন, এই মেয়ে, এদিকে এসো। আহনাফের পছন্দ হলো না ডাকটা। সে বলে উঠল, এক পা নড়বে না তিলোত্তমা। কুহু যেতে নিয়েও দাঁড়িয়ে পড়ল। আনিশা বেগম কপাল কুঁচকালেন। রাহুল ফোন স্কল করছে। এসব বিষয়ে তার ইন্টারেস্ট নেই। জেনে শুনে আহনাফের কাছে অপমানিত হয় তার বাবা মা। আহনাফ বলল, বড় চাচি, আপনি নিশ্চয়ই আমার ওয়াইফের নাম শুনেছেন। এই মেয়ে কি শব্দ? সে কোনো রাস্তার টোকাই না। সে আহনাফ শাহরিয়ারের একমাত্র শখের নারী। তার ওয়াইফ সে। কথাটা মাথায় রেখে কথা বলবেন।
প্রথমত বড় চাচি নামটা শুনে আহত হয়েছেন আনিসা বেগম। বড় মা থেকে বড় চাচি, একটু কষ্ট তো হলোই, সে কিছু বলল না। আহান শাহরিয়ার বলে উঠলেন, ঠিক করে কথা বলো আহানাপ। উনি আমার ওয়াইফকে সম্মান না দিলে আমি তো বালের সম্মানই করব, তাই না? এবার সকলে দাঁড়িয়ে পড়ল। আহনাপের চেহারায় রাগ উপচে পড়ছে। আনিসা বেগম কেঁদে ফেললেন। সাজ্জাদ শাহরিয়ার বলে উঠলেন, মুখ সামলে কথা বলো। আর আপনি কথাই বলবেন না আমার সাথে? থমথমে পরিবেশ মুহূর্তে গরম হয়ে উঠল। কুহু তখন বলল, আহনাফ শান্ত হন। আহনাফ রাগে চোখে তাকালো তার দিকে, অর্থাৎ তাকে চুপ থাকতে বলছে। কুহু তা দেখে বলে উঠল, চোখ রাঙাবেন না আহনাফ, বাঙ্গি দিয়ে পেটাবো আপনাকে। এভাবে কথা বলে কেউ বড়দের সাথে? আহনাফ চুপসে গেল হঠাৎ। সে বলতে লাগলো, তিলোত্তমা উনি। চুপ! ধমক দিল কুহু। সবাই হা হয়ে গেল। যে ছেলেকে তারা কিছু বলতে পারে না, সেই ছেলে এই একরতির মেয়ে ধমকাচ্ছে, আর আহানাপও চুপসে গেল। কুহু বলল, ওনার তরফ থেকে আমি সরি, আপনারা প্লিজ নিজেদের মাঝে ঝামেলা করবেন না। আনিশা যেন সুযোগ পেলেন, বললেন, তোমার মতো অলক্ষণে মেয়ে দুটো হয় না, আসতে না আসতে ঝামেলা বাঁধিয়ে দিলে। এবার কুহুও খেপল। আচ্ছা ফাজিল মহিলা তো। কুহু তাকে বাঁচিয়ে দিল, আর এখন সে তাকেই কথা শোনাচ্ছে। আহানাব কিছু বলার আগে কুহু বলে উঠল, বাণিকচন্দ্রের মতো কথা বলবেন না। এসব স্বামী মার্কা কথা শুনলে উনি আরও রেগে যাবেন। বাঙ্গির জুস খাবেন, মাথা ঠান্ডা হবে। মহিলা কিছুই বুঝলেন না বাণিকচন্দ্র আবার কি, আর শাওমি কি। নিস্তব্ধ করে কে যেন আস্তে করে বলে উঠল, বাইঞ্চো। আর শাওয়া। ভড়কে গেল সবাই। কথাটা কে বলল দেখার জন্য সবার দিকে তাকালেন তিনি। সবাই এক একজনের দিকে তাকাচ্ছে। কে বলল কথাটা? রোদেলের দিকে হু হা করে হাসতে লাগলো। সাজ্জাদ সাহেরা তা দেখে রেগে বললেন, হাসতো কেন বেয়া? রাহুল বলে উঠল, শব্দটা গলায় আটকে রাখুন। আমি মুখ খুলে আপনার বিপদ, ও হাসছে তাতে আপনার বাপের কি? হাসো তুমি। সাজ্জাদ শাহরিয়ার কটমট করলেন শুধু, কিন্তু কথাটা কে বলল? রাগে সবার মাথায় আগুন ধরে যাচ্ছে। চিপায় বসে থাকা অ্যান এদের রাগে মুখ দেখে আরও চিপসে গেল সোফার সাথে। সে তো উপকারের জন্য মিনিংগুলো বলে দিল, উল্টো বিপদ ডাকলো নাকি?